জিমিন আপু, বড় বাবা ডাকছে তোমায়। তার নিচু কণ্ঠস্বর শুনে জিমিন তার দিকে তাকায়। মাত্র 2 দিন থেকেছে, আজ ফিরে যেতে হবে তাকে হোস্টেলে। এই নিয়ে মন খারাপ সবার। চাইলেও বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও থাকতে পারে না, হুটহাট করে আসতেও পারে না বাড়িতে। সামনেই এক্সাম, সেজন্য আবার ফিরে যেতে হবে তাকে। উপায় নেই থাকার। ব্যাগ গোছানো বাদ দিয়ে তার সাথে আরএম সাহেবের রুমে যায়। তিনি বসে আছেন, সঙ্গে জিনও বসে আছে। জিমিন তাদের পাশে বসে পড়ে। আস্তে চলে যাবে, ব্যাগ গুছিয়েছো? জি বাবা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় তিনি সুন্দর করে। তে একপাশে দাঁড়িয়ে আছে। এরকম কোনো মুহূর্তে তার বাবার কথা মনে পড়ে। নিজেকে সংযত রাখতে পারছে না, খারাপ লাগছে ভীষণ। বড় বড় নিঃশ্বাস টেনে কষ্টগুলো বিসর্জন দেয় সে। তুমি চিন্তা করো না, পরীক্ষা শেষ হোক তোমার, আমি তোমাকে নিয়ে আসবো। আচ্ছা বাবা। জিমি রেডি থাকিস, আমি দুপুরে বাসায় আসবো, তখন হোস্টেলে দিয়ে আসবো তোকে। পাঞ্জাবির হাতের ওপরের অংশ গুটিয়ে রাখছে জাঙ্কুক। তে একটু তাকিয়ে চলে আসে রুম থেকে। জাঙ্কুক একবার পেছন ফিরে থাকায় তের দিকে, আবার সোজা হয়ে দাঁড়ায়। আরএম সাহেব ও মিসেস জিনের সাথে টুকটাক কথা বলে, তারপর বাবা ছেলে বেরিয়ে যায়। আবার কবে আসবে জিমিন আপু? মনটা খারাপ হয়ে গেল জিসুর। জিমিন থাকার কারণে এতদিন বকা থেকে বেঁচে গিয়েছে সে। না হয় তার বাবা প্রতি পদে পদে তাকে বকা দিত। এখনো ঠিক করে কথা বলে না, জিসও কথা বলে না তার সাথে। জিমিন থাকার কারণে জিসুর একটু ভালো লেগেছিল, এখন চলে যাওয়াতে মন খারাপ লাগছে। জিমিন হেসে দেয় জিসুর কথায়। আবার আসবে পরীক্ষার পর, তুই আর তে এত মন খারাপ করিস না তো, আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। তে চুপচাপ করে শুধু দেখে যাচ্ছে। অবশ্য তারও মন খারাপ লাগছে, কিন্তু এখন মন খারাপ করে তো জিমিনকে আটকে রাখা যাবে না, পা ধরে রাখা যাবে না। আবার তো আসবেই সে, এখনো তো মন খারাপ করেই বা কি হবে। জিসা অবুঝের মতো সব প্রকাশ করে, তবে তে এমনটা করে না। তার অনুভূতি, খারাপ লাগা ভালো লাগা সবচেয়ে নিজের কাছেই রাখে। তবে জিসুর মন প্রচুর খারাপ। জিমিন যাওয়ার পরপরই তাকে রিমান্ডে নেওয়া হবে। আরো 2 দিন থেকে গেলে ভালো হতো জিমিন আপু। তোমার পরীক্ষার তো আরো 15 দিন বাকি আছে। আজ দাদা ভাই আর দাদু আসবে, তুমি দেখা করে যাবে না তাদের সাথে? তারা আসবে সন্ধ্যার পর। ভাই বলেছে দুপুরে আমার রেডি হয়ে থাকতে, এবার আর দেখা হবে না। তে একবার জিসুর দিকে তাকাই। জিসু যে কত বেশি কথা ঘোরাতে পারে, হয়তো তাকে না দেখলে কখনোই জানা হতো না। আপু বলছে না যে সে থাকতে পারবে না, তাহলে কেন বারবার এক কথা নিয়ে পড়ে আছিস বলতো জিসু? তোর কি বিরক্ত লাগছে না বারবার একই কথা বলতে? হয়েছে হয়েছে, এত কথা বলতে হবে না। আমি আবার আসবো এক্সামের পর, তখন ভরপুর আড্ডা দিব। আর দাদা ভাই দাদুর সাথে তো দেখা করবো। এখন তোরা দুজনে চুপ হয়ে যা তো। তে আর জিসু চুপ হয়ে বসে যায়। জিসু আর চোখে তের দিকে তাকাচ্ছে। মেয়েটার বিরক্তির কারণ অঢেল হলেও ভালো আছে। অন্তত তার মনের খারাপ কথাগুলো যে তে শুনে, এটাই বেশি। জিসু একটু চেপে বসে তের দিকে। জিমিন মুচকি হাসছে। দুজনের মনোমালিন্য সারাদিন লেগেই থাকবে, আবার একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতেই পারবে না। মোটামুটি জাঙ্কুকের কাজ এখন অনেকটাই কম। এমন দিনও যায় যেদিন কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায় তো জাঙ্কুকের। আজ তার দলের লোকজনদের সাথে কথা বলছে। লিমিনহোর দিকে বেশ নজরদারিও রেখেছে। কালকের ঘটনার পর থেকে এক বিন্দুও বিশ্বাসে লিমিনহোকে করে না। কখন না আবার তার প্রেয়সীকে নিয়ে পড়ে। শুধু পরিস্থিতির কারণে চুপ হয়ে যাচ্ছে। জাঙ্কুক তার ল্যাপটপ লিমিনহোর দিকে ফিরিয়ে দেয়। লিমিনহো একটু ঠিকঠাক হয়ে বসে। একবার তো স্যারের দিকে, আবার ল্যাপটপের দিকে তাকায়। এখানে আজ মেয়র যাবেন, আমারও যাওয়ার কথা ছিল। আমি যেতে পারবো না, আমার দলের থেকে তুমি আর সুকাই যাবে, বুঝছো? লিমিনহো চেয়ে থাকে। সুকাই জাঙ্কুকের বিশ্বস্ত লোক, তবে কখনো জাঙ্কুক তার কাছে লিমিনহোকে পাঠায়নি। আজ হঠাৎ তার হয়ে যার কথা বলছে, এই নিয়ে লিমিনহোর একটু অন্যরকম লাগছে। সহজে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবু সৌজন্যবোধক হাসি দিয়ে বলে, আচ্ছা স্যার। এক দৃষ্টিতে জাঙ্কুক লিমিনহোকে দেখে যাচ্ছে। জাঙ্কুক গম্ভীর সুরে বলে, কাজের কোনো হেলাফেলা করো না লিমিনহো, তোমার যেন ভালো হবে না। কালকের ঘটনা নিয়ে জাঙ্কুক ভালো মতো রেগে আছে, এটা জাঙ্কুকের কথাবার্তায় বোঝা যায়। লিমিনহো ভুলেও আর নজর দিবে না সেখানে। সে মুখ বুজে মাথা নাড়ায়। তারা রওনা দেয় সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে।
জিমিন দুপুরে খাবার খেয়ে রেডি হয়ে যায়। জাংকুক এখনো আসেনি, আসবে একটু পর হয়তো বা। লিভিং রুমে ক্রমাগত হাঁটছে জিমিন আর আশেপাশে উঁকি দিচ্ছে। হঠাৎ গাড়ির শব্দ শুনে বোঝা যায় এখন জাংকুক এসেছে। সদর দরজার সামনে এসে দাঁড়ায়। শুভ্র পাঞ্জাবি পরিহিত লোক হেঁটে সেদিকেই আসছে। জিমিনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জাংকুক ভুরু কুঁচকায়। কিছুটা থেমে আবার হাঁটা শুরু করে। সদর দরজায় পৌঁছাতেই জিমিন সরে দাঁড়ায়। জাংকুক নর্মস্বরে বলে, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কি করছিলি? খেয়েছিস দুপুরে? খেয়েছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। এত দেরি হয়েছে কেন? জিন জাংকুকের আওয়াজ শুনে তাড়াতাড়ি করে নিচে আসে। ইয়ঞ্জন তার পিছু পিছু আসে। জিসু তার রুমে আছে আর তে শাওয়ার নিয়ে ঢুকেছে সবে মাত্র। জাংকুক তার শরীর সোফায় হেলিয়ে দেয়। আমি খাবার দিচ্ছি, খেতে আয় বাবা। এখন দিও না, জিমিনকে দিয়ে আসি তারপর এসে খাবো। তা না, দেরি হয়ে যাবে তখন। কোনো কথা নয়, আমি খাবার দিচ্ছি, তুই খেতে আসবি। ইয়ঞ্জন, তুমি আমার সাথে আসো তো। জিন ইয়ঞ্জনকে নিয়ে চলে যায়। জিমিন চুপচাপ তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে আর জাংকুক তো চোখ বুঝে মাথা হিলিয়ে দিয়েছে সোফায়। চোখ খুলতেই জাংকুক দেখলো জিমিন কিছু না বলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ভ্রু উঁচু করে জাংকুক বলে, কি এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোমার খারাপ লাগছে? তাহলে যাওয়ার দরকার নেই, আমাকে গাড়ি দিয়ে পাঠিয়ে দাও, আমি চলে যেতে পারবো। 1 ঘন্টার পথ কিন্তু মাত্র। জাংকুক বিরক্তিকর শব্দ করে, তারপর জিমিনকে ইশারা করে পাশে বসার জন্য। কোনো প্রতিক্রিয়া না করে জিমিন জাংকুকের পাশে বসে। আর মাথার চুলগুলো একটু টেনে দে, ভালো লাগছে না। জিমিন জাংকুকের চুলগুলো টেনে দিচ্ছে। জিসু লিভিং রুমে এসে দেখে জাংকুক এসেছে, আবার ভয়ে নিজের রুমে ফেরত চলে যায়। দেখা হলে কি না কি বলবে আর অপমান করবে তার ঠিক নাই। মিসেস জিন খাবার এনে দেয় জাংকুককে। অল্প একটু খেয়েই জাংকুক উঠে যায়। এবার জিমিনের বিদায়ের পালা। ঝটপট শাওয়ার নিয়ে নিচে চলে আসে। জিমিন সবাইকে একটু আধটু জড়িয়ে ধরে আর দেয়ার কিছু তো একসাথে জিমিনকে জড়িয়ে ধরে বলে, আপু তোমাকে খুব মিস করব। সাবধানে চলাফেরা করিস দুজন, তোদের রেজাল্ট দিলে তো মা বলবেই। তারপরও কল দিস আমায়। দুজন একসাথেই উত্তর দেয়, আচ্ছা আপু। এদিকে জাংকুক তো অনেকক্ষণ যাবৎ তেকে দেখে যাচ্ছে, কিন্তু তে একবারও তাকায়নি জাংকুকের দিকে। হয়েছে তোমাদের? জিমিন, আমার দেরি হয়ে যাচ্ছে, জলদি আয়। জিমিন তে আর জিসুর কানে একটা কথা বলে গাড়িতে উঠে যায়। সন্ধ্যাবেলায় তে তার দাদা ভাইয়ের পাশে বসে আছে। সবাই মিলে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে। এখন যেন বাড়িটায় প্রাণ ফিরে এলো। তে, জিসু, ইয়নহু আর জিহোক তাদের দাদা ভাই আর দাদুর পাশে বসে আছে আর তাদের সাথে কথা বলছে। তারা গ্রাম থেকে এসেছে কিছুক্ষণ আগে, তাই নাতি নাতনি নিয়ে একসাথে বসে আছে। আরিম সাহেব অফিস থেকে এসে সর্বপ্রথমে তার বাবা মায়ের সাথে দেখা করে। এনারা হচ্ছে সুবিন, আরিম আর কায়ের বাবা মা, বুগুম এবং আয়ু। রাত 10টা বাজতে চলল, কিন্তু কারো কথা শেষ হলো না। ইয়নুর হাস্যকর কথাগুলো নিয়ে সবাই হাসছে। যত সব অযৌক্তিক কথা ইয়নুর। তের দাদা ভাই বেগম সাহেব অনেক মজার মানুষ, সবার সাথে কথা বলতে পেরে অনেক ভালো লাগছে তার। রাত 10:30টায় জাংকুক বাসায় আসে। বাড়িতে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। পরক্ষণেই মনে হলো আজ তো দাদা ভাই আর দাদু আসার কথা। আগে ফ্রেশ হতে হবে, তারপরে দেখা করতে যাবে। দুপুরে বাসায় আসার পর তখন আর ফ্রেশ হয়নি। জাংকুক নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একবারে সে রুমে যাওয়ার জন্য অগ্রসর হয়। সবার কথার মাঝেই জাংকুক তার দাদু আর দাদু ভাইকে সালাম দেয়। সাথে সাথে সবাই চুপ হয়ে যায়। কেমন আছো দাদু ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। তা আমাকে আর তোমার দাদা ভাইকে কি আর সুখবর দিবে না? জাংকুক হেসে বলে, কি সুখবর শুনতে চাও তোমরা? বিয়ে করবে না নাকি কাজের চাপে এসবও ভুলে গিয়েছো? জিসু আর তে খুব মনোযোগ সহকারে শুনছে। জাংকুক ভাইয়ের বিয়ের কথা শুনলে কেমন যেন লাগে তাদের। জাংকুক তার চুলে হাত বোলায়, একবার তার প্রেয়সীর দিকে চেয়ে আবারও চোখ সরিয়ে নেয়। তাদের প্রশ্নের প্রতি উত্তরে বলে, আরো কয়েক বছর পর। দাদু ভাই কয়েক বছর পর করবে, তখন তো আমরা নাও থাকতে পারি। আরে থাকবে থাকবে, চিন্তা করো না। আমার ডার্লিং তো ততদিন বুড়ি হয়ে যাবে দাদু ভাই, তাতে সমস্যা নেই। ম্যাডাম আরেকটু বড় হোক, আমি নিজেই প্রস্তাব পাঠাবো তার বাড়িতে।
আয়ু হেসে ওঠে। তের হাত জিসু চেপে ধরে আছে। ভিতর ভিতর খুব মজা পাচ্ছে তারা। তৎক্ষণাৎ তে চোখ নামিয়ে ফেলে, দৃষ্টি তার নখের দিকে। তোমার জায়গা যদি অন্য কেউ নিয়ে নেয় বা চলে আসে তখন কি করবে? জাঙ্কুক সোজা হয়ে দাঁড়ায়, তের দিকে তাকিয়ে বলে, সে সুযোগ কাউকে দেওয়া হবে না দাদু। তুই জানিস জাঙ্কুক ভাইয়াকে যতবার তার বিয়ের কথা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল ততবার ভাইয়া তোর দিকেই তাকিয়েছিল, এমনকি তার শেষের কথা বলার সময় সে তোর দিকে তাকিয়েছে। আচ্ছা, কেন বারবার তোর দিকে তাকালো বলতো? তে পাশ ফিরে জিসুর দিকে তাকায়। কথাটি শুনে তের বিরক্ত লাগছে। তাকিয়েছে তো কি হয়েছে? তাকিয়েছে বলে কি তাকে নিয়ে ভাবছে নাকি? জিসু, তো এসব কথা বাদ দে তো। তাকিয়েছে তো কি হয়েছে, তাকাতেই পারে। কেন ভাই তোর দিকে তাকায়নি একবারও? উনি তো সবার দিকেই তাকায়, এই নিয়ে তো এমন করছিস কেন? আরে না, বিষয়টা এমন না, আমি ভালো করে খেয়াল করেছি। তোকে বোঝাবো কি করে বলতো? আচ্ছা শোন, ভাইয়া মনে হয় তোর সাথে তার বিয়ের কথা বলেছে, এই জন্য বারবার তোর দিকে তাকাচ্ছিল। তের চোখ বড় বড় হয়ে যায়। সে যেন কথাটি শোনা মাত্র আকাশ থেকে টুপ করে পড়েছে। জিসু বোধহয় পাগল হয়ে গিয়েছে। সিরিয়াসলি এমন কথা বলা যায় না। কোথায় জাঙ্কুক আর কোথায় তে, এর মাঝামাঝিতে পার্থক্য অনেক বেশি। জিসু, তুই প্লিজ উঠে পানি খা, মাথা ঠিক কর। আমার মনে হচ্ছে তুই পুরোদমে পাগল হয়ে গিয়েছিস। এসব কথার কোনো ভিত্তি নেই। আর তোর কিভাবে মনে হয় এটা? একবার চিন্তা করে দেখ, দাদু যখন বলে বিয়ের কথা উনি তখন বলেছিল আরো কয়েক বছর পরে করবে, তাতে কি আমাকে বলেছে নাকি? জিসু অন্যমনস্ক হয়ে তার মতো বকবক করেই যাচ্ছে। তে একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে জিসুর দিকে তাকিয়ে বলে, এই পাগলকে কে বোঝাবে? কিছু না বুঝে চিল্লানোর অভ্যাস। সেখান থেকে উঠে যায় তে। এরপর ওরা ঘুমিয়ে পড়ে। তে সকালে অনেক দেরি করেই ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই তার মন খারাপ। পরশুদিন তার বাবার মৃত্যুবার্ষিকী। বাবার স্মৃতি জড়িয়ে এই 4টে বছর যে কিভাবে পার করেছে সে নিজেই একমাত্র জানে। হয়তো তার মায়ের আরো খারাপ লাগছে। জিসু পুরো রুম জুড়ে পায়চারি করছে। এতক্ষণ অপেক্ষা করেছিল তার ঘুম থেকে ওঠার জন্য। কতক্ষণ গিয়ে জিনকে জিজ্ঞেস করবে জাঙ্কুকের পছন্দের মেয়ের কথা। তুই ঘুম থেকে ওঠা মাত্রই, উঠছিস তবে? জলদি চল। কোথায় যাব? বড় মায়ের কাছে যাব, জাঙ্কুক ভাইয়ের পছন্দের মেয়ের বিষয় শুনতে। কেউ কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। জিসুর মতো পাগলের সাথে এসবে পেরে উঠবে না, যদিও তারও জানার খুব ইচ্ছে মেয়েটির ব্যাপারে। জিন এই মুহূর্তে অবাক হয়ে তাকায় তে আর জিসুর দিকে। অবাক হওয়ার কারণ হচ্ছে এই সময় কখনো তারা তার রুমে আসেনি। ও, তোরা এসেছিস, কিছু বলবি? আয় ভেতরে আয়। বড় মা, একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কিন্তু সত্যি বলবে, না হয় ভিতরে আসবো না। জিসুর কথা শুনে জিন হেসে দেয়। আচ্ছা আগে আয় তো। ভেতরে এসেই জিনের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমরা জাঙ্কুক ভাইয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছো তাই না? জিন ভ্রুকুচকায় তীর এমন কথা শুনে। হঠাৎ এসব শুনে একটু অবাক হয় সে। কি বলছিস? আর কেন এবার মেয়ে ঠিক করে রাখতে যাব? ভাইয়ের বিয়ের জন্য মেয়ে ঠিক করেছো না? আমাদের একটু বলো না, মেয়ের বাড়ি কোথায় আর ওনার নাম কি, উনি কোথায় থাকে? বলো না বড় মা, বলো না। তো এত আগ্রহ নিয়ে কথাটা বলেছে শুনে জিন না হাসতে পারলেন না। আর জিসু তো নখ কামড়াচ্ছে। স্বাভাবিক স্বরে জিন বলে, আচ্ছা তাহলে বলছি, মেয়ের বাড়ির পাশেই, নাম বলা যাবে না, এটা মানা আছে। সবচেয়ে বড় কথা জাঙ্কুক তাকে নিজে পছন্দ করেছে। আচ্ছা শোন, আমি গোসল করতে যাব এখন। ওরা মাথা নাড়িয়ে বের হয়ে আসে রুম থেকে। তে আর জিসু বের হয়ে আসার পর উচ্চস্বরে হেসে ওঠে। জিন কিভাবে কথা শোনার জন্য এসেছিল, বিশেষ করে তে কথা মনে করে বেশি হেসেছে। দেখেছিস তে, এই জাঙ্কুক ভাইয়া আমার আর জ্যাকসনের ভালোবাসা মেনে নেয়নি আর নিজেই ঠিকই তার বিয়ে ঠিক করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। জিসারটা নিজে এসে দেখে ওদের দাদা ভাই বকুম সোফাতে বসে কথা বলছে। জিসার তেও তার সাথে বসে কথা বলতে লেগে যায়। জাঙ্কুক আর আরেম বসে কথা বলছিল তখন। জিন তের হাতে জাঙ্কুক আর আরেমের জন্য চা পাঠায়। তে চা নিয়ে আসে। সামনে রাখতেই জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেই। এই মেয়ের দিকে বেশিক্ষণ তাকানো যায় না। তার পাশে তার বাবাই বসে আছে, মোটেও তাকানো যাবে না। তে চা দিয়ে অন্য সোফায় বসে পড়ে।
রাতের বেলায় জাঙ্কুক কাজ থেকে ফিরে ল্যাপটপে কাজ করছে, তার পাশে কিছু কাগজপত্র। তখনই জিন জাঙ্কুকের রুমে আসে। কি কাজ করছিস বাবা? ঘুমাবি না এত রাত্রে? তুমি ঘুমাও গিয়ে, আমার কাজ আছে, দেরি হবে একটু। একটা কথা বলতে এসেছি। বলো। জিন একটু মুখ চেপে হেসে বলে, আজ তের চিসও এসেছে আমার কাছে তোর সাথে কোন মেয়ের বিয়ে ঠিক করা হয়েছে সেটা জানতে। আর তে তো এসব প্রশ্ন করলো, মেয়ের বাড়ি কোথায়, নাম কি, এইসব। জাঙ্কুক হঠাৎ করে হেসে দেয় তার মায়ের দিকে তাকিয়ে। তা তুমি কি বললে? আমি বলেছি নাম বলা যাবে না, নিষেধ আছে। আর বাড়িটা বলেছি পাশেই। জাঙ্কুক হাসতে হাসতে বলে, তুমি ঘুমায় যাও, সময় হলে জানানো হবে তাকে। জিন চলে গেলে জাঙ্কুক মনে মনে বলল, হঠাৎ তারা তোমার প্রেয়সী, তাই না? কিন্তু জাঙ্কুক এত সহজে তো ধরা দেবে না তোমার কাছে।